শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম জিয়া। সে আজকে কলেজে আসছে আর আজকে তার কলেজের প্রথম দিন। আর ঠিক একই রাস্তা থেকেই আমাদের গল্পের মেল লিড, যার নাম হানিয়ান, সেও আসছে। তখনই কোথা থেকে একটা মেয়ে এসে হানিয়ানের নাম ধরে জোরে ডাকে। আর হঠাৎ করে একজন ডাকাতে হানিয়ান নিজের গাড়ির কন্ট্রোলার রাখতে পারে না, আর ও প্রায় ধাক্কা দিতেই যাচ্ছিল জিয়াকে। আর জিয়া ভেবেছিল ওকে গাড়ি ধাক্কা দেবে, সেই জন্য ও ভয়ে ওখানে জলের ওপর পড়েই যায়, একদম বাজে অবস্থা হয়ে। এদিকে যে মেয়েটা হানিয়ানকে ডেকেছিল, সে নিজের হাতে হানিয়ানের জন্য কেক তৈরি করেছে। আসলে সে মনে মনে হানিয়ানকে খুবই পছন্দ করে, কিন্তু হানিয়ান সেই মেয়েটাকে মোটেই পাত্তা দিতে চায় না। যখনই হানিয়ান ওখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই জিয়া হানিয়ানকে দাঁড়াতে বলে আর বলে যে তুমি আমাকে আর একটু হলেই ধাক্কা মারতে, আর তোমার জন্য আমি এখানে পড়ে গেছি। জিয়াকে দেখে হানিয়ান ভাবে এই জিয়া আর এই মেয়েটা দুজন মিলে হানিয়ানকে এইভাবে পটানোর জন্য অপেক্ষা করছিল। সেই জন্য হান জিয়াকে উল্টোপাল্টা কথা বলে, সেই জন্য জিয়ার তো অনেক বেশি রাগ হয়। কেক বানিয়ে আনা মেয়েটা তখন হানের সঙ্গে আবারও কথা বলতে চায়। হান বলে, তুমি আমাকে কতটুকু জানো যে আমার জন্য কেক নিয়ে এসেছো? মেয়েটা বলে, আমি জানি তুমি ম্যাথ সাবজেক্টটা ভীষণ পছন্দ করো, তাছাড়া সুইমিং করতেও ভীষণ ভালোবাসো, সেই জন্য সুইমিং ক্লাবের সেক্রেটারি। হান তখন মেয়েটাকে অঙ্কের খুব কঠিন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। জিয়া তখন বলে, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। কথাটা বলেই ও উত্তরটা গড়গড় করে দিয়ে দেয়, যেটা শুনে হান সেও অবাক হয়ে যায়। তখন হানের এক বন্ধু হানকে ফোন করায় ও ওখান থেকে চলেই যাচ্ছিল। জিয়া তখন হানের পেছনে ছুটতেই যাবে, আর ওর ধাক্কা লেগে মেয়েটার হাতের কেকটা ছুঁড়ে গিয়ে পুরো হানের জামার ওপর পড়ে। আর হানের জামাতে পুরো কেকের ক্রিম লেগে যায়, যেটা দেখে হান আরো বেশি করে রেগে যায়। আর এদের দুজনের দিকে তাকিয়ে বলে, আমি তোমাদের দুজনের মুখ আর কখনোই দেখতে চাই না। কথাটা বলে হান ওখান থেকে চলে যায়। এদিকে মেয়েটা জিয়ার ওপর অনেক বেশি রেগে যায়, কারণ জিয়ার জন্যই ওর হাতের কেকটা পড়ে গেছে হানের জামায়। এরপর জিয়া চলে আসে ডর্মে, কারণ এখন থেকে এটাই ওর নতুন বাড়ি হবে। আর সেখানে এসে নিজের যে জায়গাটা সেটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলে। আর সাথে ওর গ্র্যান্ডমায়ের একটা ছবিও এনেছে, কারণ এই গ্র্যান্ডমাকে অনেক বেশি ভালোবাসে জিয়া। তখনই ওই ডর্মের রুমে ফেং নামের একটা মেয়ে চলে আসে। আর প্রথম দেখাতেই ফেংয়ের সঙ্গে জিয়া বন্ধুত্ব করে নেয়। এই ফেং আবার ট্যারো কার্ড রিড করে। জিয়া তখন একটা ট্যারো কার্ড চুজ করলে ফেং বলে, আজকে জলে তোমার বিপদ রয়েছে, সেই জন্য জল থেকে দূরে থাকবে। জিয়া বলে, তুমি একদম ঠিক বলেছো, আজকে সকালবেলা আমি জলের ওপরই পড়ে গিয়েছিলাম। জিয়া তখন ওর গ্রাম থেকে বানানো অনেক রকমের আচার সেগুলো খেতে দেয় ফেংকে। আর এগুলো পেয়ে ফেং সে তো খুব খুশি হয়ে যায়। তখনই ওই ডর্মের রুমে তাংতাং নামে সেই মেয়েটা চলে আসে, যে সকালবেলা কেক নিয়ে হানিয়ানের কাছে গিয়েছিল। আর এখানে তাংতাংকে দেখে জিয়া খুব অবাক হয়ে যায়। জিয়া যে আচার এনেছিল সেটা দিয়ে যে গন্ধটা বেরোচ্ছিল, তাংতাংয়ে সেটা মোটেই পছন্দ হয় না। আর এমনিতেই জিয়ার ওপর তাংতাং ভীষণ রেগে রয়েছে। তখনই মাঙ্কি নামের একটা ছেলে জিয়াকে মেসেজ করে বলে, তাড়াতাড়ি সুইমিং পুলের কাছে চলে আসো যদি তুমি আমার থেকে পুরনো বইগুলো নিতে চাও। এরপর আমরা মাঙ্কি নামে সেই ছেলেটাকেই দেখতে পাই, যে আবার হানিয়ানের খুবই ভালো বন্ধু। আর এই ছেলেটার নাম হচ্ছে উয়ান, যে স্বভাবে খুবই চুপচাপ। সেও হানিয়ানের খুবই ভালো বন্ধু। আজকে হানিয়ান ঠিক করেছে সুইমিং করবে, যেটা দেখে মাঙ্কি খুব অবাক হয়ে যায়, কারণ হানিয়ান কখনোই সুইম করে না। তখনই জানা যায় যে জলে হানিয়ানের একটা ট্রমা রয়েছে। তারপর থেকে জলে নামলেই হানিয়ান ভয় পায়, তাই জলেও সেভাবে নামে না, তবে আজকে নামছে। সেই সময় জিয়া ছুটতে ছুটতে ওখানে চলে আসে। আর হানিয়ানকে দেখে সবার প্রথমে মাঙ্কি ভাবে, কিন্তু হানিয়ান যখন জিয়াকে দেখে, ও প্রথম দেখাতেই জিয়াকে চিনতে পেরে যায়, কারণ জিয়ার চুলগুলো তো একদমই নুডলসের মতো। হান বলে, তুমি তো এই সুইমিং ক্লাবের কোনো মেম্বার নাও, তাহলে তুমি কার পারমিশনে এখানে এসেছো? জিয়া তখন ভাব দেখে বলে, তুমি আমাকে এখানে আসতে বলেছো। ওইখানেই অনেকগুলো বই রাখা ছিল, জিয়া তখন বইগুলো নিচ্ছিল, তবে হান এসে জিয়াকে আটকানোর চেষ্টা করে। জিয়া তখন হানের সঙ্গে বই নিয়ে টানাটানি শুরু করে, কারণ এই বইগুলো ওকে দেবে বলেছিল, কিন্তু এখনো হান দিচ্ছে না। আসলে হানকেই তো জিয়া মাঙ্কি ভাবছে। বইটা নিয়ে এইভাবে টানাটানি করতে গিয়েই হান তখন পড়ে যায় জলে। আর তখনই দূর থেকে উয়ান আর মাঙ্কি দেখতে পায় এসব। ওয়ান বলে, আজকে হানিয়ানকে আমরা কেউ বাঁচাতে যাব না, ওর জলের থেকে ভয়টা কাটাতে হবে। এদিকে জলে সাঁতার কাটতে না পেরে হানিয়ান তখন হাবুডুবু খাচ্ছিল। প্রথমে জিয়া দেখে ভাবে যে হানিয়ান হয়তো নাটক করছে, কারণ যে সুইমিং ক্লাবের সেক্রেটারি সে সুইম করতে পারবে না, এটা তো জিয়া কি করে বুঝবে। কিন্তু একটা সময় জিয়া বুঝতে পারে যে হানিয়ান নাটক করছে না, তাই জিয়া তখন জলে নেমে যায় হানিয়ানকে বাঁচানোর জন্য।
আর এটা দেখে ওয়ান, বাঙ্কি ওরাও হানিয়ানকে বাঁচাতে জলে নেমে যায়। আর তারপরে হানিয়ানকে যখন ওপরে তোলা হয় ও তো পুরোই অজ্ঞান ছিল। সবাই মিলে তখন হানের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করছিল। জিয়া তখন ঠিক করে যে মুখে সিপিআর দিয়ে ও হানের জ্ঞান ফেরাবে। আর এটা যখনই ও করতে যাবে তখনই দেখা যায় দূর থেকে একটা ছেলে এদের ছবি লুকিয়ে লুকিয়ে তুলছে। তবে মাউথ সিপিআর দেওয়ার আগেই হানিয়ানের জ্ঞান ফিরে আসে আর পুরো জলটা জিয়ার মুখে গিয়ে পড়ে। তবে হানিয়ানের জ্ঞান ফিরেছে এটা দেখে জিয়া খুব খুশি হয়ে যায়। তখনই সবার কথা বুঝতে পারে জিয়া যে ও আসলে মাঙ্কির সঙ্গে দেখা করতে এসেছিল আর এতক্ষণ হানিয়ানকেই ও মাঙ্কি বলে ভাবছিল। এদিকে জিয়ার ওপর হানিয়ান আজকে আরো বেশি করে রেগে যায় কারণ ওকে জলে ফেলে দিয়েছে। হানিয়ান বলে তুমি আমার সামনে আর কখনো আসবে না। জিয়া কোনো দোষ না করেও দোষী হয়ে গেল। কিছুক্ষণ পরে হানিয়ানকে দেখা যায় ও তখন কলেজের ইনফার্মারিতে ছিল। আর হানিয়ানের শরীর কেমন আছে এটা জানার জন্য জিয়া তখন লুকিয়ে লুকিয়ে দেখছিল ওকে। মাঙ্কি তখন জিয়াকে ওখান থেকে ধাক্কা দিয়ে বার করে দেয় কারণ হানিয়ান যদি এখন জিয়াকে আবারও দেখে তাহলে তো খুব রেগে যাবে। তবে হানিয়ান ঠিক আছে এটা শুনে জিয়া খুব খুশি হয়ে যায়। এদিকে ওই ছেলেটা ছবিগুলো তুলে কলেজের ফোরামে আপলোড করে দেয় আর এটা দেখার পরে সব ছবিগুলোই ভাইরাল হয়ে যায়। সবাই তখন এই ছবিগুলো নিয়ে কথা বলছিল আর এটাও বলে হানিয়ান আর জিয়া নাকি একে অপরকে কিস করেছে। এই ভাইরাল হওয়া পোস্টগুলো দেখে ওয়ান আর মাঙ্কি ওরা দুজন খুব অবাক হয়ে যায়। তখনই হানিয়ান ওদের সঙ্গে দেখা করতে চলে আসে কিন্তু মাঙ্কি কিছুতেই চাইছিল না হানিয়ান এটা জানতে পারুক কারণ হানিয়ান জানতে পারলে জিয়ার ওপর আরো অনেক বেশি করে রেগে যাবে। কিন্তু ওয়ানের মুখ দেখেই হানিয়ান বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই ওয়ান তখন সমস্ত সত্যিটা বলে দেয়। আর হানিয়ান যখন এই ছবিগুলো দেখতে পায় ও তো একদম অবাক হয়ে যায় কারণ এই ছবিগুলো থেকে সবাই জানতে পেরে গেল যে হানিয়ান সুইম করতে জানে না। সেই জন্য সব থেকে বেশি জিয়ার ওপর রাগ হয় হানিয়ানের কারণ সবকিছুই জিয়ার জন্য হয়েছে। অন্যদিকে ডর্মে জিয়াকে দেখা যায় ও তখন একটা অ্যাপোলজি লেটার লেখে যেটা ও হানিয়ানকে দিতে চায় যাতে হানিয়ান ওকে ক্ষমা করে দেয়। তখনই ফেং জিয়াকে মেসেজ করে ডাকলে জিয়া লেটারটা ওখানে রেখেই চলে যায়। সেই সময় ওখানে তাং তাং নামের ওই বিচ্ছু মেয়েটা চলে আসে আর ওই লেটারটা মেয়েটার হাতে পড়ে যায়। কিছুক্ষণ পরে ফেংয়ের সঙ্গে জিয়া ফিরে আসে আর ওই চিঠিটা খুলে না দেখে ব্যাগের ভেতর নিয়ে নেয় কারণ এবার এই চিঠিটা ও হানিয়ানকে দেবে। তারপর জিয়া চলে যায় মাঙ্কির সঙ্গে দেখা করতে আর মাঙ্কি তখন ওর আগের বছরের অঙ্ক বইটা দিয়ে দেয় জিয়াকে। জিয়া দেখে অবাক হয়ে যায় বইটা তো একদম নতুনের মতো আছে, মানে মাঙ্কি যে পড়াশোনা একদম করে না সেটা বোঝা যায়। জিয়া তখন ওই অ্যাপোলজি লেটারটা মাঙ্কিকে দিয়ে দেয় আর বলে এটা প্লিজ তুমি একটু হানিয়ানকে দিয়ে দেবে। মাঙ্কি বলে ঠিক আছে দিয়ে দেবো। এরপর হানের কাছে মাঙ্কি চলে আসে আর সেই লেটারটা দেখে বলে যে জিয়া পাঠিয়েছে। কিন্তু হানের এই লেটারটা দেখতে বা পড়তে কোনোটাতেই কোনো ইচ্ছে নেই কারণ জিয়ার কোনো কিছুই হান সহ্য করতে পারে না। মাঙ্কি তখন লেটারটা খোলে কিন্তু একটা জিনিস দেখে একদম অবাক হয়ে যায়, তাই লেটারটার সাথে সাথে বন্ধ করে দেয়। হানিয়ানের এটা দেখে খুব সন্দেহ হয়। হানিয়ান তখন লেটারটা কেড়ে নেয় আর খুলে দেখে এমন একটা কিছু যেটা দেখে হান একদম অবাক হয়ে যায়। মাঙ্কিকে জিজ্ঞাসা করে কোথায় আছে জিয়া এখন। তখনই দেখা যায় হানিয়ান যে সুইম করতে জানে না সেই হাবুডুবু খাওয়ারই একটা ছবি এই লেটারে চিপকানো আছে। সেই জন্যই তো হানিয়ান জিয়ার উপর আরো বেশি করে রেগে যায়। এদিকে জিয়াকে দেখা যায় ও যখন নাচতে নাচতে ক্লাসরুমের দিকে যাচ্ছিল ঠিক তখনই একটা বল জিয়ার দিকেই আসছিল। তবে হানিয়ান এসে ঠিক সময় জিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর হানিয়ান জিয়াকে ওখানে আটকে দেয় আর ওর ভীষণ কাছে চলে আসে। এইসব দেখে জিয়া তো খুব অবাক হয়ে যায়। হানিয়ান বলে তুমি মাঙ্কিকে দিয়ে লেটার পাঠিয়েছো? জিয়া বলে হ্যাঁ পড়েছো তুমি ওটা? হানিয়ান বলে হ্যাঁ পড়েছি তো। জিয়া বলে আমি আসলে এগুলোই তোমাকে বলতে চাইছিলাম কিন্তু বলতে পারছিলাম না। হানিয়ান বলে তার মানে তুমি সব জেনে শুনেই বলেছো তাই তো? জিয়া বলে হ্যাঁ আমি যা মন থেকে বলতে চেয়েছিলাম সেটাই চিঠিতে রয়েছে। এটা শুনে হানিয়ানের তখন জিয়ার ওপর আরো বেশি করে রাগ হয় কিন্তু জিয়া তো জানে না তাং তাং ওইখানে ওইসব ছবি আটকে দিয়েছে। এরপর জিয়া বাইজা নিয়ে ওখান থেকে চলে যায়। হানিয়ান বলে আমি তো তোমার উচিত শিক্ষা দেবো এর জন্য। এরপর কলেজে যে সমস্ত ক্লাব রয়েছে সেখানে মেম্বারদের নতুন করে নেওয়া হচ্ছে আর এই ক্লাবে প্রত্যেকটা স্টুডেন্টকে জয়েন করতেই হয় কারণ ক্লাবে যদি সে জয়েন না হয় তাহলে সে ফুল মার্কস কখনোই পায় না। জিয়ার বন্ধু ফেং ড্রামা ক্লাবে জয়েন হতে চায় আর জিয়া সুইমিং ক্লাবে কারণ ছোটবেলা থেকেই সুইমিং করতে জিয়া অনেক বেশি ভালোবাসে। আর এখন তো
হানিয়ানের সঙ্গে ওর সমস্ত ঝামেলা মিটে গেছে, ও তো অ্যাপোলজি লেটার পাঠিয়েছিল। এরপর জিয়া যখন সুইমিং ক্লাবে ফর্ম ফিল আপ করে জমা দিতে আসে তখন দেখা যায় তাংতাং নামের ওই মেয়েটাও সুইমিং ক্লাবে জয়েন হতে চায়। সেখানে যে লোকটা বসেছিল সে তাংতাংকে জয়েন করাতে চায়, তবে জিয়াকে চায় না, কারণ তাংতাং অনেক প্রাইজ পেয়েছে অনেক জায়গায় পার্টিসিপেট করে, কিন্তু জিয়ার কোনো প্রাইজ পাওয়ার রেকর্ড নেই। কিন্তু জিয়া খুব করে চাইছিল সুইমিং ক্লাবে জয়েন হতে। তখনই ওখানে হানিয়ান চলে আসে আর বলে জিয়াকে জয়েন করিয়ে নিতে। এটা দেখে জিয়া ভীষণ খুশি হয়ে যায় যে হানিয়ান ওকে জয়েন করিয়ে নিচ্ছে, কিন্তু তাংতাং এটা দেখে অনেক বেশি রেগে যায়। যখনই হান ওখান থেকে চলে যাচ্ছিল হানের মুখ দেখে বোঝা যায় সুইমিং ক্লাবে জয়েন করিয়ে উচিত শিক্ষা দেবে ও জিয়ার। এরপর সুইমিং ক্লাবে নতুন মেম্বার সবাই চলে আসে, আর এখন সময় এসে গেছে যেখানে হান একজনকে চুজ করবে যাকে দিয়ে হান ট্রেনিং করাবে, যাতে সে আরও ভালো সুইম করতে পারে আর কম্পিটিশনে জিততে পারে। হান তখন দেখে দেখে জিয়াকেই চুজ করে ট্রেনিং দেওয়ার জন্য, যেটা দেখে জিয়া খুব অবাক হয়ে যায়, আর মাঙ্কি ওয়ান ওরা আরও বেশি করে অবাক হয়ে যায়, কারণ ওরা বুঝতে পেরেছে জিয়াকে এবার আচ্ছা করে শায়েস্তা করবে হানিয়ান। হান বলে কালকে থেকে তাহলে তোমার ট্রেনিং শুরু, ভুলে যেও না এই ট্রেনিং মিস করলে কিন্তু তুমি এই ক্লাব থেকে বাতিল হয়ে যাবে। এরপর হানিয়ান সমস্ত মেম্বারদেরকে নিয়ে দৌড়তে থাকে, কারণ এটাও ট্রেনিংয়ের একটা পার্ট। এইভাবেই ট্রেনিং শেষ হয়ে যায়, তবে জিয়াকে হানিয়ান ডাকে, কারণ এবার জিয়ার আসল ট্রেনিং শুরু হবে। হানিয়ান জিয়াকে দিয়ে এত কঠিন কঠিন ট্রেনিং করাচ্ছে যেটাতে জিয়ার তো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো বোঝা যায় হানিয়ান আসলে জিয়াকে কেন সুইমিং ক্লাবের মেম্বার বানিয়েছে আর কেনই বা ওকে ট্রেনিং দেওয়ার জন্য চুজ করেছে। আর তখনই জিয়া বুঝতে পারে হানিয়ানের আসল উদ্দেশ্য, কিন্তু হানিয়ান বলে জিয়াকে আরও বেশি বেশি ট্রেনিং করতে। আর জিয়াকে এরকম কষ্ট পেতে দেখে হানিয়ানের তো অনেক মজা হচ্ছে। ট্রেনিং শেষ করে জিয়া তারপর ডর্মে চলে আসে স্নান করতে, আর ঠিক সেই সময় তাংতাং নামের ওই মেয়েটা এসে জিয়ার শ্যাম্পুর বটল চেঞ্জ করে দেয়। এরপর জিয়া যখন স্নান করে দেখা যায় বিভিন্ন রকমের রঙিন জল বেরোচ্ছে। তখনই জিয়া চিৎকার করতে করতে বাথরুম থেকে বেরিয়ে আসে আর বলে কে করেছে এটা, আসলে ওর চুলে বিভিন্ন রকমের রং হয়ে গেছে। তখনই তাংতাংকে হাসতে দেখে ফেলে ওরা, আর সাথে সাথে ওখানে হেয়ার কালার করা যে টিউব সেটাও দেখতে পেয়ে যায়। তো সবাই বুঝে যায় এইটা নিশ্চয়ই তাংতাংয়েরই কাজ, তবে তাংতাং অস্বীকার করে, তাই এরা কিছু করতেও পারে না। এরপর জিয়া মাথায় একটা টুপি পরে তাড়াতাড়ি করে হেয়ার সেলুনের দিকে যাচ্ছিল চুলটাকে ঠিক করবে বলে, তবে তাড়াহুড়ো চক্করে ও হানিয়ানের সাথেই ধাক্কা খায়, আর হানিয়ানের হেডফোনটায় টান পড়ে যায়, সাথে সাথে পুরো টুপিটাও এরকম হয়ে যায়। এদিকে হানিয়ানের চোখ বন্ধ হয়ে যায়, ও তো দেখতে পায় না এটা কে। জিয়া খুব ভয় পেয়ে যায়, হানিয়ান যদি ওকে আবারও দেখতে পায় যে এরকম কাণ্ড ঘটেছে তাহলে জিয়ার ওপর হানিয়ান আরও বেশি করে রেগে যাবে। জিয়া তখন তাড়াতাড়ি করে হেডফোনটা কোনোভাবে ছাড়িয়ে ওখান থেকে দিয়ে দৌড়, কিন্তু পালাতে গিয়ে টুপিটাও পড়ে যায়। হান তখন তাকিয়ে দেখে যে এটা তো জিয়া ছাড়া আর কেউ হতে পারে না। এরপর লিসি নামের একটা ছেলেকে দেখা যায় যে এই কলেজে পড়াশোনা করে, আর সাথে সাথে তার পাশেই একটা ক্যাফে আছে সেটা চালায়। এই লিসি হানিয়ানদের এই গ্রুপটার খুবই ভালো বন্ধু। হানিয়ান এসে তখন ওর বাকি বন্ধুদের সঙ্গে এই ক্যাফেতেই দেখা করে, আর বলে যে জিয়াকে ও কখনোই ছেড়ে দেবে না, জিয়ার জন্য ওকে বারবার প্রবলেমে পড়তে হয়। কিন্তু মাঙ্কির আবার জিয়াকে বেশ ভালো লাগে, মানে জিয়ার কোনো দোষ দেখতেই পারে না। কিছুক্ষণ পরে জিয়া নতুন হেয়ারস্টাইল নিয়ে এই ক্যাফেতেই চলে আসে, কারণ এখানে ওর বন্ধু ফেং আছে, আর জিয়াকে চুল স্ট্রেট করে তো খুবই কিউট দেখাচ্ছে। প্রথম দেখায় মাঙ্কি চিনতে পারে না, কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে বুঝতে পারে এটাই তো জিয়া। জিয়াকে দেখে হানিয়ানও তখন অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ কিরকম থেকে কিরকম হয়ে গেছে। হানিয়ান সবাইকে বলে ওকে কোনো স্টাইলেই ভালো লাগে না। জিয়া তারপর ওপরে চলে আসে ফেংয়ের সঙ্গে দেখা করতে। ফেংয়ের জিয়ার এই নতুন হেয়ারস্টাইল তো অনেক বেশি পছন্দ হয় আর খুব সুন্দর লাগছে বলে, যেটা শুনে জিয়া খুব খুশি হয়ে যায়। ফেং বলে ড্রামা ক্লাবের যে সেক্রেটারি লো সুই তাকে খুঁজছে, সে নাকি অনেক হ্যান্ডসাম আর অনেক ফেমাস, কিন্তু সে ছদ্মবেশে সবার সামনে আসে, আসল রূপে আসে না। এরপর জিয়া চলে আসে সুইমিং ক্লাবে, আর সেখানে হানিয়ান ওকে দিয়ে আবারও অনেক অনেক প্র্যাকটিস করায়। আর এত বেশি প্র্যাকটিস করতে জিয়ার তো খুব কষ্ট হয়, তাই হানিয়ানের ওপরও জিয়া খুব রেগে যাচ্ছে। এরপর জিয়াকে দেখা যায় ও যখন করিডোরে হাঁটছিল তখনই মাঙ্কি আর হানিয়ানকে ও কথা বলতে শোনে। সেখানে ওদের দুজনের কথা শুনে জিয়া বুঝে যায় যে ওকে এত বেশি বেশি করে প্র্যাকটিস করাচ্ছে হানিয়ান প্রতিশোধ নেওয়ার জন্য। আর তখনই ওই রুমের ভেতরে জিয়া ঢুকে পড়ে।
জিয়া বলে, তার মানে এতদিন ধরে তুমি আমাকে ইচ্ছে করে এত এত বেশি প্র্যাকটিস করাচ্ছ? হান বলে, বেশ করেছি আমি। তুমি যদি সবকিছু জেনে না জানার ভান করতে পারো তাহলে আমিও তেমনটা করতে পারি। জিয়া রেগে গিয়ে বলে, আমি এমন কি করেছি তোমার সাথে? হান তখন ওই অ্যাপোলজি লেটারটা দেখায়, আর ওটা খুলে জিয়া নিজেই অবাক হয়ে যায়। এখানে তো সেই হাবুডুবু খাওয়ার ছবিটা রয়েছে। জিয়া এসে বলে, তুমি বিশ্বাস করো এই ছবিটা কিন্তু আমি এখানে লাগাইনি, আর এটা কিভাবে এখানে এসেছে সেটাও আমি জানি না। কিন্তু হান সে তো জিয়ার কোনো কথাই বিশ্বাস করে না, আর বলে, আমি তো তোমাকে জীবনেও বিশ্বাস করছি না। জিয়া বলে, ঠিক আছে এসব ছাড়ো, এবার কি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে বলো? হান বলে, ঠিক আছে, সামনের 10 দিনের জন্য তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। আমি যখন তোমাকে যা করতে বলবো তুমি কোনো প্রশ্ন ছাড়া আর না বলা ছাড়া সব কিছু করবে। তাহলে 10 দিন পরে তোমার ছুটি হয়ে যাবে। এটা শুনে জিয়া খুব অবাক হয়ে যায়, কিন্তু ও রাজি হয়ে যায়, কারণ রোজ রোজ এত বেশি কষ্ট করে ট্রেনিংও করতে পারবে না, তার বদলে যদি এটুকু করে তাই হোক। হান তখন জিয়ার ফোনে নিজের নাম্বারটা সেভ করে দেয়, আর বলে, এবার থেকে যখনই আমি ফোন করব সাথে সাথে ফোন রিসিভ করবে। ব্যাস, তারপরেই হান অনেকগুলো খাবার নিয়ে আসতে বলে জিয়াকে, আর এইভাবে জিয়াকে ও আবারও খাটাচ্ছে। জিয়া এরপর হানের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়, আর ওর পিছু পিছুই ঘোরে সবসময়। হান অনেকভাবে জিয়াকে খাটানোর চেষ্টা করে, তবে জিয়ার তো মাথায় অনেক বুদ্ধি, ও ঠিক এটা ওটা করে কাজগুলোকে কমিয়ে দেয়। আর জিয়া এমন এমন কাণ্ড ঘটাতে থাকে যাতে হান নিজেই অনেক জ্বালায় পড়ে যায়। এমনই একদিন হান চলে আসে লাইব্রেরিতে, আর সেখানে লিসির সঙ্গে একসাথে বসে পড়াশোনা করে। তখনই একটা বইয়ের ভেতর মনের অজান্তেই একটা অঙ্ক ও লিখে রাখে, আর এটা ভেবেই লিখে রাখে, আমি দেখব এই কঠিন অঙ্কটা এই কলেজে কে আছে সলভ করতে পারে। অঙ্কটা লিখে ওই বইটা আবার ওখানেই রেখে দেয়। কিছুক্ষণ পরে জিয়া ফেংয়ের সঙ্গে লাইব্রেরিতে চলে আসে, আর ওর নজরে ওই বইটাই আসে। ওই বইটা খুলে ও তখন সেই অঙ্কটা দেখতে পায়, আর জিয়া সেও অঙ্ক ভীষণ ভালোবাসে, তাই অঙ্কটা খুব সুন্দর করে ওখানে সলভ করে দেয়। পরের দিন হান জিয়াকে একটা রুম পরিষ্কার করতে দেয়, যে রুমটার অবস্থা দেখে জিয়ার চোখ তো একদম এরকম গোল গোল হয়ে যায়, আর এই সবটাই এখন জিয়াকে একা হাতে করতে হবে। তখনই ওই রুমের ভেতরে ও একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়, সেখানে অনেক বড় বড় পর্দা সরিয়ে দেখতে পেয়ে যায় এই কলেজের অনেক বড় একটা সিক্রেট। আর এটা হচ্ছে একটা মাউন্ট ক্লাইম্বার জিম, মানে যেখানে পাহাড়ে চড়ার মতো প্র্যাকটিস করা যায়। এটা দেখে জিয়া অনেক অবাক হয়ে যায়, কারণ মাউন্ট ক্লাইম্ব করতে ওর খুবই ভালো লাগে। অন্যদিকে হানকে দেখা যায় ও লাইব্রেরিতে আসে, আর ওই বইটা চেক করে দেখতে পায় যে ও যে অঙ্কটা লিখে রেখেছিল সেটা কেউ সলভ করে দিয়েছে। আর এটা দেখে হান একেবারে অবাক হয়ে যায় যে এত কঠিন অঙ্ক এই কলেজে এমন কে আছে যে সলভ করেছে। লিসি দেখে বলে, হাতের লেখা দেখে মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো মেয়ে হবে। হান আজকে আবারও আরেকটা অঙ্ক লিখে রেখে দেয়, এটা দেখার জন্য যে আবারও এটা কেউ সলভ করে কিনা। এরপর রাত হয়ে যায়, হান চলে আসে সুইমিং ক্লাবে, আর এসে দেখতে পায় অনেকটা কাজ করার পরে ক্লান্ত হয়ে ওখানেই জিয়া ঘুমিয়ে পড়েছে। হান তখন জিয়ার মাথায় একটা কাট্টা মারলে জিয়া তাড়াতাড়ি করে উঠে পড়ে। ঘুম ভাঙতেই জিয়া তখন হানকে উল্টোপাল্টা বলে, কারণ ওর কাজগুলো করতে করতে জিয়া অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। হান বলে, আজকে আর তোমাকে কাজ করতে হবে না, তুমি কাল থেকে আবার কাজ করবে। এটা শুনে তো জিয়া খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে জিয়া হানের অফিস রুমে চলে আসে, কিন্তু এখানে এসে ও কিছু ভাঙা টুকরো দেখতে পায়। উপরে তাকিয়ে দেখা যায় ওখানে অনেকগুলো অ্যাওয়ার্ড রয়েছে। জিয়া দেখতে পায় একটা অ্যাওয়ার্ড ভেঙে গেছে, আর সেটারই টুকরো এগুলো। জিয়া ভাবে যে এটা কি করে ভাঙলো। এই সময় ওখানে হান চলে আসে, আর জিয়ার হাতে ভাঙা অ্যাওয়ার্ড দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই এটা জিয়াই ভেঙেছে। হান তখন জিয়ার সঙ্গে খুব বাজে ব্যবহার করে। জিয়া বারবার করে বলে, এটা আমি ভাঙিনি, তবে হান সে তো জিয়াকে মোটেই বিশ্বাস করে না। হান তখন রেগে গিয়ে জিয়ার ফোনটাও ছুঁড়ে মেরে ভেঙে দেয়। জিয়া দেখে ফোনটার স্ক্রিন ভেঙে যাওয়ার সাথে সাথে ফোনটা অনও হচ্ছে না। এটা দেখে হান বলে, আমি তোমাকে ফোনের দাম দিয়ে দেবো। জিয়াও তখন হানের উপর খুব রেগে যায়, আর বলে, তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি ওই অ্যাওয়ার্ডটা ভাঙিনি। কথাটা বলে জিয়া ওখান থেকে চলে যায়। মাঙ্কি এসে দেখে ওদের অ্যাওয়ার্ডটা ভেঙে গেছে, এটা দেখে খুব অবাক হয়ে যায়। তখনই অ্যাওয়ার্ড রাখার জায়গায় একটা কনসার্টের টিকিট পেয়ে যায় মাঙ্কি। এটা দেখে হান বুঝতে পারে নিশ্চয়ই এই টিকিটটা রাখতে গিয়েই অ্যাওয়ার্ডটা পড়ে গিয়ে ভেঙে গেছে। তার মানে জিয়া সত্যি সত্যি ইচ্ছে করে অ্যাওয়ার্ডটা ভাঙেনি। তবে এই টিকিটটা যে জিয়া রেখেছে এটা তো হান বুঝতে পেরেছে, আর এটা 100% শিওর হওয়ার জন্য ওই কনসার্টে হান চলে আসে। ওই একই কনসার্টে জিয়াকেও দেখা যায় ও চলে এসেছে, আর ওদের দুজনেরই কপাল একসাথে এতটাই বেশি খারাপ যে সিটটা ওদের পাশাপাশি পড়ে। হান তো জিয়ার দিকে কেমন কটমট নজরে তাকিয়ে থাকে, আর জিয়া হানকে ওর পাশে দেখে ভীষণ অবাক হয়ে যায়। হান
হান বলে আমি জানতাম, আমি আগেই শিওর ছিলাম যে এটা তুমিই হবে। জিয়া বলে তুমি এসব কি কথা বলছো? তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গেই কনসার্টে আসতে চাইছিলাম? তখনই জিয়া ওখান থেকে উঠে যেতে চায়, তবে কনসার্ট শুরু হয়ে গেছে বলে পেছনের লোকেরা জিয়াকে উল্টোপাল্টা বলে, বারবার করে দাঁড়াচ্ছে বলে। হান তখন জিয়াকে টান মেরে ওই সিটেই বসিয়ে দেয় আর বলে এখন যেতে হবে না, শেষ হয়ে গেলেই যেও। এরপরে সেই ভায়োলিন কনসার্ট শুরু হয়ে যায়। তবে এই গান শুনে জিয়ার এত বেশি ঘুম পেয়ে যায় যে ও তো হানের গাতেই মাথা রেখে ঘুমিয়ে যায়। হান অনেকবার করে জিয়ার মাথা সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়ার মাথাটা এত ভারী যে হান সরাতেই পারে না। তাই এইভাবেই দুজন মিলে কনসার্ট দেখে। কনসার্ট শেষ হতে অনেক রাত হয়ে যায় বলে হান কোনো গাড়িই পাচ্ছিল না কলেজে ফিরে যাবে বলে। তখনই পেট স্কুটার চালিয়ে ওখানে জিয়া চলে আসে, আর জিয়া এখানে হানকে দেখে খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে হান আসলে কোনো গাড়ি পাচ্ছে না এত রাত হয়ে গেছে বলে। জিয়া তখন অফার করে ওর এই স্কুটিতে হান চাইলেই আসতে পারে। হান তো অনেক ভাবনিতে থাকে ও জিয়ার স্কুটিতে বসবেই না। জিয়া তখন আবারও হানকে গাড়িতে বসতে বলে, আর এবার হান সে নিজেও বসে যায়। পুরো রাস্তা জিয়া এত জোরে গাড়ি চালায় যে হান ও অনেক বেশি ভয় পেয়ে যায়, আর পুরোটা রাস্তা চিৎকার করতে করতে হান আসে। এভাবেই ওরা কলেজে চলে আসে। হান বলে আমি বুঝতে পেরেছি কনসার্টের টিকিটটা রাখতে গিয়ে অ্যাওয়ার্ডটা পড়ে গেছে। এটা শুনে জিয়া খুব অবাক হয়ে যায় আর বলে আমি তো কোনো কনসার্টের টিকিট রাখিনি। এটা শুনে হান কিছুতেই জিয়াকে বিশ্বাস করে না। তখনই জিয়ার মনে পড়ে যায় যে আজকে দুপুরবেলা তাং তাং ওকে কনসার্টের টিকিটটা গিফট করেছিল আর বলেছিল যে আমার আজকে সময় হবে না, তাই তুই আজকে চলে যাস কনসার্ট দেখতে। তো জিয়া বুঝতে পারে ওই কনসার্টের টিকিটটা আসলে তাং তাং দিতে চেয়েছিল হানকে। তবে ওই কনসার্টের টিকিট রাখতে গিয়ে অ্যাওয়ার্ডটা তাং তাং নিজেই ভেঙেছে, আর তাং তাং এর ঘাড়ে যাতে এই অ্যাওয়ার্ড ভাঙার দোষ না পড়ে তাই ও বুদ্ধি করে আরেকটা কনসার্টের টিকিট জিয়াকে দিয়ে দিয়েছে যাতে সমস্ত দোষ জিয়ার হয়। জিয়া বলে তুমি কি মনে করছো তোমার সঙ্গে কনসার্টে আসার আমার এত ইচ্ছে যে আমি তোমাকে টিকিট দিতে যাব? তুমি নিজেকে এমন কি মনে করো যে তোমাকে আমি পছন্দ করব ভাবছো? হান বলে তুমি আমাকে এতটা বেশি হেট করো, তাহলে তুমি সুইমিং ক্লাবে কেন এসেছো? জিয়া বলে কাল থেকে আমি আর সুইমিং ক্লাবে যাব না বলেই ওখান থেকে চলে যায়। জিয়া এরপর ডর্মে ফিরে তাং তাংকে খুব ঝাড়তে থাকে, কারণ তাং তাং নিজের দোষটা জিয়ার ঘাড়ে চাপানোর চেষ্টা করছিল, কিন্তু জিয়া ও তো খুব চালাক তাই সমস্ত দোষটাই অস্বীকার করে। পরের দিন সকাল হয়ে গেলে জিয়া লাইব্রেরিতে চলে আসে, আর ঠিক সেই সময় ওর গ্র্যান্ডমা ওকে ফোন করে। জিয়া ফোনটা রিসিভ করতে পারে না, কারণ ফোনের স্ক্রিনে কোনো কাজই হচ্ছে না, ভেঙে গেছে বলে। এদিকে ও তো স্কলারশিপে পড়াশোনা করছে, তাই নতুন ফোন কেনার টাকাও এখন ওর কাছে নেই। ওই লাইব্রেরিতে থাকা ল্যান্ডলাইন থেকে জিয়া তখন ওর গ্র্যান্ডমাকে ফোন করে, আর গ্র্যান্ডমার শরীর কেমন আছে এইসব নিয়েই কথা বলতে থাকে। তখনই হান দূর থেকে জিয়াকে ওর গ্র্যান্ডমায়ের সঙ্গে ফোনে কথা বলতে শোনে। হান তখন বুঝতে পারে জিয়ার ফোনটা ভেঙে দেওয়া হয়েছে বলেই জিয়া এখন ল্যান্ডলাইনে ওর গ্র্যান্ডমার সঙ্গে কথা বলছে। এটা ভেবে হানের তখন খুব খারাপ লাগে। সেদিনই রাত হয়ে গেলে হান একটা নতুন ফোন কিনে আনে, কিন্তু ফোনটা পুরনো এটা প্রমাণ করার জন্য ও তখন স্ক্রিনটা ভালো করে ঘষে মেঝেতে বারবার করে, যাতে ওই স্ক্রিনের ওপর স্ক্র্যাচ পড়ে যায়। আর ফোনটা নতুন এটা যাতে বুঝতে না পারে জিয়া, তাই ওর নিজের পুরনো কভারটা ফোনে পরিয়ে দেয়। কারণ হান চাইছে জিয়া যাতে কোনোভাবেই না বুঝতে পারে শুধুমাত্র জিয়ার ব্যবহারের জন্যই হান নতুন একটা ফোন কিনেছে। এরপর হান তাং তাংয়ের ফোনে ফোন করে আর জিয়াকে চায়, আর বলে তুমি যে সুইমিং ক্লাব থেকে বের হচ্ছ তার জন্য 3000 ওয়ার্ডের একটা লেটার লিখবে, তাহলেই তুমি সুইমিং ক্লাব থেকে বেরোতে পারবে। এটা শুনে জিয়া তো হানের ওপর অনেক বেশি রেগে যায়। আসলে এটা হান ইচ্ছে করে করে যাতে জিয়া সুইমিং ক্লাব থেকে বের না হয়। পরের দিন সকাল হয়ে গেলে জিয়া সুইমিং ক্লাবে চলে আসে আর 3000 ওয়ার্ডের উইথড্রয়াল লেটার নিয়ে আসে যাতে সুইমিং ক্লাব থেকেও বেরোতে পারে। কারণ যেখানে হান রয়েছে সেখানে এখন জিয়াও থাকতে চাইছে না, কিন্তু এখন হান আবার বেঁকে বসে কিছুতেই এই লেটার অ্যাকসেপ্ট করবে না বলে। জিয়া এরপর যখন রেগে চলে যাচ্ছিল হান ওকে ডাকে আর সেই ফোনটা এগিয়ে দেয়। জিয়া বলে তুমি আমাকে ফোন দিচ্ছ কেন? হান বলে আমি সেদিন তোমার ফোন ভেঙে দিয়েছি, তাই নতুন ফোন কেনা পর্যন্ত তুমি এটাই ব্যবহার করো। জিয়া পাত্তা না দিয়ে চলে যেতে লাগলে হান বলে তুমি যদি ফোনটা না নাও তাহলে আমি বুঝবো যে তুমি সুইমিং ক্লাব থেকে বেরোতে চাও না। এটা শুনে জিয়া খুব অবাক হয়ে যায় আর ফোনটা নিয়ে নেয়। এরপরে জিয়া চলে আসে লাইব্রেরিতে আর সেখানে আবারও হানের দেওয়া সেই অঙ্কটা খুঁজে পায় আর ওটাও সলভ করে। আর এভাবে প্রত্যেক দিন হান একটা করে অঙ্ক রেখে যায় আর পরের দিন সেটা জিয়া সলভ করে।
আর ওরা তো জানেই না এটা ওরা দুজনেই আড়াল থেকে করছে। আর এইভাবেই অঙ্ক কড়াকড়ি নিয়ে ওদের দুজনের মধ্যে আড়াল থেকেই একটা রিলেশন শুরু হয়ে যায়। এমনই একদিন হানকে সুইমিং ক্লাবে দেখা যায় সবাইকে প্র্যাকটিস করাচ্ছিল। মাঙ্কি তখন বলে, ধুর, সুইমিং ক্লাবে জিয়া না থাকলে যেন মজাটাই আসছে না। আর এটা হান সেও ফিল করতে পারে। সেই সময়ই ইউতং নামের একটা মেয়ে লিশিকে ফোন করে জানায় যে ও ফিরে আসছে। যে নিউজটা পেয়ে লিশি খুবই খুশি হয়। এরপর জিয়া বলে, আমি তো সুইমিং ক্লাব থেকে বেরোতে চাই, কিন্তু তারপরে তো আমাকে অন্য একটা ক্লাবে জয়েন হতে হবে, না হলে তো আমি ফুল মার্কস পাবো না, আর আমার পরের বছরের স্কলারশিপও বাতিল হয়ে যাবে। ফেং বলে, হ্যাঁ, তোকে তো এখন যে কোনো একটা ক্লাবে জয়েন হতেই হবে। জিয়ার মাথায় তখন একটা আইডিয়া আসে যে মাউন্টেন ক্লাইম্বিং ক্লাবেই ও জয়েন হবে। এই ক্লাবে জয়েন হওয়ার জন্য একটা ছেলের কাছে জিয়া যখন যায়, জিয়া বলে, এই ক্লাবে জয়েন হতে গেলে তোমাকে সবার প্রথমে হানের সঙ্গে কথা বলতে হবে, কারণ এটা সুইমিং ক্লাবের একদম পাশে, আর এই মাউন্টেন ক্লাইম্বিং ক্লাবে এখন কোনো মেম্বার নেই, তাই ওই সাইডটা হানই সামলাবে। যেটা শুনে জিয়া খুবই হতাশ হয়ে যায়, কারণ আবারও ওকে হানের কাছেই যেতে হবে। এরপর জিয়া ছুটতে চলে আসে হানের কাছে আর বলে, তুমি প্লিজ এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো, আমি মাউন্টেন ক্লাইম্ব ক্লাবে জয়েন হতে চাই। কিন্তু হান সে তো কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এমনিতেই জিয়া সুইমিং ক্লাব থেকে বেরিয়ে গেছে বলে ওর ওপর একটা রাগ আছে ওর। এরপর হান যেখানে যেখানে যায় জিয়া সেখানে সেখানে হানের পাশাপাশি চলে যায়, যাতে ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আর ক্লাইম্বিং ক্লাবটা নতুন করে জিয়া খুলতে পারে। কিন্তু হান সে তো কিছুতেই এটাতে সাইন করবে না। এরপর লিশির সেই ক্যাফেটাকে দেখা যায়, সেটা আজকে লিশি খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ আজকে ইউতং নামের ওই মেয়েটা আসবে। আসলে ইউতং নামের মেয়েটা এদের সবার বন্ধু, কিন্তু এক্সচেঞ্জ স্টুডেন্ট অফার পেয়ে ও অন্য একটা ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করেছে 1 বছর, কিন্তু এবার ইউতং 1 বছর পড়াশোনা করে আবারও এই কলেজেই ফিরে আসছে। ইউতং এর সাথে দেখা হয়ে আজকে সবাই খুব খুশি হয়, কারণ 1 বছর পর ওদের দেখা হচ্ছে। লিশি ক্যাফেটা এত সুন্দর করে সাজিয়েছে, এটা দেখে ইউতং অনেক খুশি হয়ে যায়। আসলে ইউতংকে লিশি মনে মনে ভালোবাসে, তবে এখনও নিজের মনের কথা কোনোদিনও ইউতংকে জানাতে পারেনি। ওরা যখন সবাই একসঙ্গে গল্প করে, ঠিক সেই সময় ওখানে জিয়া এসে হাজির। জিয়াকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় হান। তখনই জিয়া সবার কাছে ওই ফর্মটা নিয়ে চলে আসে। আসলে হানের থেকে সইটা না পেলে জিয়া ওই মাউন্টেন ক্লাইম্বিং ক্লাব নতুন করে ওপেন করতে পারবে না। হান তখন জিয়াকে কাটানোর জন্য বলে, আমি এসব এখন করতে পারবো না, পরে করব। ইউতং তখন জিয়ার সঙ্গে খুব ভালোভাবে কথা বলে আর ওদের সঙ্গে একসাথে জয়েন করতে বলে, কিন্তু জিয়া সেটা চাইছিল না। তবে ইউতং অনেক জোর করলে ওরা সবাই ভেতরে এসে গল্প করা শুরু করে। ইউতং সবার জন্য খুব ভালো ভালো গিফট নিয়ে আসে। লিশির জন্য ওর প্রিয় বইটা, মাঙ্কির জন্য ওর ফেভারিট ফ্লেভারের চকলেটটা, আর হানের জন্য একটা ম্যাথামেটিক ক্যালকুলেটর টাইপের গিফট আনে। আর সেই গিফটটা পেয়ে হান আর জিয়া একে অপরের সঙ্গে গেমটা খেলা শুরু করে। হান দেখে জিয়া তো ম্যাথে ভীষণ ভালো, ওর থেকে এগিয়ে যাচ্ছে, যেটা তো হানের একদমই পছন্দ হয় না। ইউতং বলে, আসলে সরি জিয়া, আমি এখানে সবার জন্য গিফট এনেছি, কিন্তু তুমি যে এখানে থাকবে সেটা আমি জানতাম না, তাই তোমার জন্য কিচ্ছু আনতে পারিনি। জিয়া বলে, না না, আমার কোনো গিফটের দরকার নেই। ইউতং তখন ব্যাগ থেকে একটা ক্লিপ বার করে আর বলে, এটা আজকে আমি সকালেই কিনেছি, তুমি এটা রাখো। কথাটা বলে ইউতং নিজে জিয়ার চুলে ওই ক্লিপটা লাগিয়ে দেয়, আর এত সুন্দর করে লাগিয়ে দেয় যে জিয়াকে দেখতে খুবই কিউট লাগছিল। আর সবাই তখন জিয়াকে বলে, জিয়াকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। তখন ইউতং বলে, এবার আমাকে যেতে হবে, আমার একটা কাজ আছে। কথাটা বলে ইউতং সবাইকে গুড বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। জিয়া তখন ইউতংয়ের পেছনে ছুটতে আসে আর সেই ক্লিপটা আবারও ইউতংকে ফিরিয়ে দেয়, বলে যে আসলে আমি তোমার থেকে বিনা কারণে কোনো গিফট নিতে পারবো না, সরি। ইউতং বলে, ঠিক আছে, তোমাকে জোর করে কোনো গিফট নিতে হবে না। এরপর জিয়া ওখান থেকে চলে যায়, আর তখনই দেখা যায় ইউতং সেই ক্লিপটা ওখানে ডাস্টবিনে ফেলে দেয়। তো বোঝা যায় কারোর ব্যবহার করা জিনিস ইউতং আর নেয় না। আর ইউতং বাইরে থেকে যতটা ভালো মানুষই দেখাচ্ছে, ইউতং আসলে অতটাও ভালো মেয়ে নয়। এরপর হান জিয়াকে নিয়ে চলে আসে সেই মাউন্ট ক্লাইম্বিং ক্লাবে, আর সেখানে জিয়াকে বলে পুরো ওপরে উঠতে, একবারও পড়ে না গিয়ে। যদি জিয়া ওপরে একবারও পড়ে না গিয়ে উঠতে পারে, তাহলেই এই ক্লাবে পারমিশন দিয়ে দেবে হান। জিয়া তখন ওখানে কিভাবে উঠতে হয় তার জন্য বিভিন্ন রকমের দড়ি বাঁধতে হয়, সেগুলো কিভাবে বাঁধে সেটাই জিয়া পারছিল না। এটা দেখে হান বলে, আমার মনে হয় তোমার হাল ছেড়ে দেওয়া উচিত।
জিয়া বলে 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে আমি এটা করে দেখাবই, আর তারপরে তুমি এটাতে সাইনও করে দেবে। হান বলে ঠিক আছে, সাইন করব। এরপর জিয়া দিন রাত জুড়ে সারাক্ষণ প্র্যাকটিস করতে থাকে মাউন্ট ক্লাবে ওঠার জন্য। তার জন্য বিভিন্ন রকমের বই পড়ে, ভিডিও দেখে, প্র্যাকটিস করে, যাতে ও একবারও পড়ে না গিয়ে একদম ওপরে উঠে যেতে পারে। জিয়া যে এত বেশি প্র্যাকটিস করে সেটা হান লুকিয়ে লুকিয়ে নজর রাখে। এরপর হান ইউতংকে নিয়ে চলে আসে সুইমিং ক্লাবে আর সবার সঙ্গে নতুন মেম্বার হিসেবে ইউতংকে পরিচয় করিয়ে দেয়। ঠিক সেই সময় ওখানে জিয়া চলে আসে আর বলে আজকে আমি পরীক্ষার জন্য তৈরি। হান বলে ঠিক আছে। জিয়া তারপর সবাইকে নিয়ে চলে আসে সেই নতুন ক্লাবে, আর আজকে জিয়া একটা একটা করে স্টেপ ওপরে উঠতে উঠতে নিজেকে প্রমাণ করিয়ে দেয় ও আসলেই এই ক্লাবে মেম্বার হওয়ার জন্য যোগ্য। জিয়াকে ওপরে উঠতে দেখে হান মন থেকে কিন্তু অনেক খুশি হয়। এইভাবেই একদম ওপরে উঠে যায় জিয়া আর সবাইকে প্রমাণ করে দেয়। কিন্তু তখনই ও নামতে গিয়ে ভুল করে পড়ে যায়, আর এটা দেখে হান ছুটতে আসে জিয়াকে বাঁচানোর জন্য। আর যখনই ও জিয়াকে বাঁচাতে আসে ওদের দুজনের মধ্যে তখন অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়, যেটাতে হান আর জিয়া সহ ওখানে যারা যারা ছিল সবাই মিলে ভীষণ অবাক হয়ে যায়, আর সাথে সাথে ওদের ছবি ভিডিও এসব তুলতে থাকে। এমন কাণ্ড হওয়ার জন্য হান আর জিয়া দুজনেরই তো অনেক বড় ঝটকা লাগে। এদিকে ওদের কিস করার এই ছবিগুলো কলেজ ফোরামে ভাইরাল হয়ে যায়। এগুলো নিয়ে ফেং যখন জিয়াকে বলে, জিয়ার তো খুবই লজ্জা করছিল। পরের দিন জিয়া চলে আসে সেই ফর্মটা নিয়ে, কারণ এবার হানকে সই করতে হবে। তবে এখন হানের সামনে যেতে জিয়ার খুবই লজ্জা করছে ওই কিস হওয়ার জন্য। জিয়া যখন হানের কাছে চলে আসে, হানও তখন জিয়ার চোখের দিকে চোখ রাখতেই পারছিল না, দুজনেই প্রচন্ড লজ্জা পাচ্ছিল। হান আজকে একটু বাহানা না বানিয়ে ওটাতে সই করিয়ে দেয় আর বলে তুমি শুরু করছো খুবই ভালো, তবে 5 জন মেম্বার না হলে ওটা কিন্তু অফিসিয়ালি ভাবে ক্লাব হবে না। তাই তোমার কাজ হচ্ছে এবার 5 জনকে এই ক্লাবে জয়েন করানো। জিয়া এরপর ডর্মে এসে একটা পোস্টার বানানোর চেষ্টা করে। আসলে এই পোস্টার দিয়ে ও নতুন নতুন মেম্বারকে ওর নিজের ক্লাবে ইনভাইট করবে, যাতে তারাও এই ক্লাবে জয়েন হয়। পরের দিন সকাল হয়ে গেলেই জিয়া সেই লিফলেটগুলো কলেজের সবাইকে বিতরণ করতে থাকে। আর এইভাবেই জিয়াকে দেখতে পেয়ে যায় দূর থেকে হান আর ইউতং নামের ওই মেয়েটা। হান তখন জিয়ার কাছে চলে আসে আর বলে তুমি কি মনে করছো এগুলো করে তুমি নতুন মেম্বার আনতে পারবে তোমার ক্লাবে? তুমি আসলেই জানো না কিভাবে নতুন মেম্বারকে ক্লাবে ঢোকাতে হয়। জিয়া বলে তাহলে তুমি আমাকে বলো কিভাবে নতুন মেম্বার আমি আনবো। জিয়াকে এমন অসহায়ের মতো দেখতে পেয়ে যায় মাঙ্কি, তাই মাঙ্কি এসে জিয়াকে বলে তুমি চাপ নিও না, আমি তোমাকে হেল্প করব। এটা শুনে জিয়া তো ভীষণ খুশি হয়ে যায়। মাঙ্কি তারপর চলে আসে সুইমিং ক্লাবে। এখানে যারা যারা ছিল সবাইকে ক্লাইম্বিং ক্লাবে যেতে বলে। সবাই মিলে ক্লাবে চলে আসলে জিয়া তখন মাউন্টেন ক্লাবের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে, এমন এমন কথা বলে যাতে সবাই এই ক্লাবে জয়েন হয় আর মাউন্টেন ক্লাইম্ব করতে খুবই ভালোবাসে। হান দৌড়ে দাঁড়িয়ে বুঝতে পারে যে জিয়া আসলে খুব ভালোভাবেই চেষ্টা করছে যাতে নতুন মেম্বাররা এই ক্লাবে জয়েন হয়। মাঙ্কি বলে সবার প্রথমে আমি উঠবো এখানে আর সবাইকে দেখিয়ে দেবো এটা আসলে কঠিন কাজ নয়। এরপর মাঙ্কি একটু একটু করে ওপরে উঠতে শুরু করে আর সবাই তখন মাঙ্কিকে অনেক সাহস দিচ্ছিল। এইভাবেই অনেকটা ওঠার পরে মাঙ্কি যখন নিচে তাকায় ওর খুবই ভয় লেগে যায়। আসলে ও হাইটে খুবই ভয় পায় আর এইটা হান খুব ভালো করেই জানতো। জিয়া বলে তোমার যদি ভয় লাগে তাহলে তুমি নেমে এসো আস্তে আস্তে, কিন্তু হান এখন নামতেও ভয় পাচ্ছে কারণ অনেকটা উঁচুতে উঠে গেছে ও। হান তখন আরেকটা দড়ি বেয়ে ওপরে উঠতে থাকে যাতে ও মাঙ্কিকে সাহস দিতে পারে আর ওকে ওপর থেকে নিচে নামিয়ে আসতে পারে। আসলে এটা হান এই জন্যই করছে যাতে মাঙ্কিকে দেখে এটা সবাই না ভাবে যে কাজটা আসলেই খুব কঠিন, ওপরে উঠলে সবাই খুব ভয় পাবে, কারণ যদি সবাই আগে থেকেই ভয় পেয়ে যায় কেউ এই ক্লাবে জয়েন হবে না। হান তখন মাঙ্কিকে আস্তে করে একসাথে দুজন মিলে নিচে নেমে আসে। নিচে এসে মাঙ্কি তখন জিয়াকে সরি বলে কারণ ও ওপর পর্যন্ত উঠতে পারলো না, কিন্তু জিয়া এতেই খুশি যে মাঙ্কি চেষ্টা তো করেছে। মাঙ্কি এসে হানকে বলে তুই প্লিজ একটু ওপরে ওঠ না, যাতে সবাই এটা বুঝতে পারে যে আসলে কাজটা কঠিন নয়। আমি তো সবাইকে সাহস দেওয়ার জন্য ওপরে ওঠার চেষ্টা করছিলাম যাতে জিয়ার একটু সাহায্য হয়। এরপর হান ওপরে উঠবে বলে একদম রেডি হয়ে আসে। জিয়া তো দেখে অবাক হয়ে যায় যে হান চলে এসেছে ক্লাইম্ব করার জন্য, আর তারপর হান ওইখানে ক্লাইম্ব করতে শুরু করে আর একদম টপে পৌঁছে যায়। হানকে দেখে সবাই অনেক সাহস পায় এই ক্লাবে জয়েন করার, আর হান যে এইভাবে সাহায্য করলো সেটা দেখে জিয়া তো ভীষণ খুশি হয়ে যায়।
এরপর জিয়া একটা গিফট বক্স দিয়ে দেয় হানকে, আর ওটা খুলে হান একদম অবাক হয়ে যায়, কারণ ওটাতে লেখা ছিল এবার তুমি এই ক্লাবের মেম্বার। জিয়া তো এটা দিয়ে ভীষণ খুশি হয়ে যায়, তবে হান খুব অবাক হয়। পরের দিন যখন জিয়া ক্লাস করতে আসে তখন অনেক ছেলে মেয়ে জিয়ার কাছে আসে রক ক্লাইম্বিং ক্লাবে জয়েন হওয়ার জন্য, আর এটা দেখে জিয়া সে তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর ফেংকে দেখা যায় ও চলে আসে সেই লিশির ক্যাফেতে। এখানে এসে ও প্রিন্স লুওশির খোঁজ করতে থাকে। আসলে প্রিন্স লুওশি হচ্ছে এই ওয়ানের ছদ্মবেশ একটা নাম, আর এই ছদ্মবেশে নামেই ও ড্রামা ক্লাবের মেম্বার ছিল আর অভিনয়ও করত। ফেং এখন লুওশিকে খুঁজছে, কিন্তু ও তো জানে না এই ওয়ান হচ্ছে আসলে লুওশি। ওয়ান তখন ওখানে বসে সবটাই দেখতে পায় আর শুনতে পায়। ফেং বলে, আমি শুনেছি প্রিন্স লুওশি নাকি অনেক বেশি ফেমাস আর খুব সুন্দর অভিনয় করে, তাই আমি চাইছি আমাদের ড্রামাতে যদি লুওশি আসে তাহলে আমাদের ড্রামাটা দেখতে অনেক লোকে আসবে। ওয়ান জিজ্ঞাসা করে, প্রিন্স লুওশি কি এতটাই বেশি ফেমাস? ফেং বলে, হ্যাঁ, কলেজের সবাই জানে, কেন তুমি জানো না? ওয়ান তো সবই জানে, কিন্তু ও একটু বাজিয়ে দেখছে। তখনই ফেং ওয়ানকে মেসেজ করে বলে, তুমি প্লিজ আমাদের ড্রামা ক্লাবে এসো আর আমাদের নতুন ড্রামাতে যোগদান করো। কিন্তু ওয়ান মেসেজটা দেখেও কোনো রিপ্লাই করে না। পরের দিন জিয়াকে দেখা যায় ও একটা সার্ভে করতে বেরিয়েছে কলেজে রোমান্টিক রিলেশনশিপ ব্যাপারটা নিয়ে কার কীরকম মতামত সেটা জানার জন্য। এরকম সার্ভে করলে বেশি নাম্বার পাওয়া যায় আর তাতে স্কলারশিপও পাওয়া সহজ হয়, তাই জন্য। ঠিক তখনই হানের সঙ্গে জিয়ার দেখা হয়ে যায়, আর হান তখন বলে সে জিয়াকে হেল্প করবে। জিয়া হানকে বুঝিয়ে দেয় যে এই কাজটা আসলে ওকে কিভাবে করতে হবে। এরপর জিয়া সবাইকে গিয়ে ওই সার্ভের কাগজটা দেয়, কিন্তু সবাই এই ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না, তাই জন্য সবাই রিফিউজ করে জিয়াকে। ওয়ানের কাছে গিয়েও রিকোয়েস্ট করে সার্ভেটা করার জন্য, কিন্তু ওয়ান ওখান থেকে চলে যায়। জিয়া তখন বুঝতে পারে না ও এবার কি করে এটা করবে। হান বলে, ঠিক আছে, আমি তোমার হয়ে একটা করে দিচ্ছি। আর তখনই হান জিয়াকে শিখিয়ে দেয় এই ক্যামেরাটা কিভাবে চালাতে হয়। এরপর ওরা দুজনে চলে আসে একটা নতুন লোকেশনে, আর সেখানে ওদের দুজনের একসঙ্গে ভিডিও শুরু হয়। কিন্তু তখনই একটা মেয়ে জিয়াকে ধাক্কা দেয়, আর জিয়া তখন পুরো হানের গায়ের ওপর পড়ে। আর এইভাবে ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এটা দেখে জিয়া আর হান দুজনেই তো ভীষণ অবাক হয়ে যায়। হান তখন ভীষণ লজ্জা পেয়ে যায় আর ওখান থেকে চলে যায়। জিয়া বুঝতে পারে না হান হঠাৎ করে এরকম ভাবে চলে গেল কেন। এরপর হান গিয়ে কিছু মেয়েদের ওই সার্ভে করতে বললে মেয়েরা রাজি হয়ে যায়, কারণ হান ভীষণ হ্যান্ডসাম ছেলে। যেটা দেখে অবাক হয়ে যায় জিয়া, ও এতজনকে বললো কেউ রাজি হয়নি, আর হান একবার বলাতেই রাজি হয়ে গেল। এরপর হান আর জিয়া একসঙ্গে সেই ক্যাফেতে চলে আসে, সেখানে সব বন্ধুরাই ছিল। হান তখন সবাইকে জিয়ার হয়ে সাহায্য করার জন্য এই সার্ভেটা কমপ্লিট করতে বলে। এদিকে রোমান্টিক রিলেশনশিপের ব্যাপারে মাঙ্কির তো কোনো জ্ঞান নেই, কারণ ও সারা জীবন সিঙ্গেল থেকেছে। সেই জন্য জিয়া বলে যে তোমার যা মনে হচ্ছে তুমি সেটাতেই টিক দেবে। আর এভাবেই জিয়ার হয়ে সবাই সার্ভেটা কমপ্লিট করে। তখনই ওখানে ওয়ান আসে। জিয়া তখন ওয়ানকেও সার্ভেটা করতে বলে, কিন্তু ওয়ান রাজি হয় না। হান বলে, প্লিজ একটু সাহায্য করে দে আজকে। তো ওয়ান সেই সময় সার্ভেটা করে দেয়, আর এভাবেই জিয়াকে সবাই সাহায্য করে। সেদিন সন্ধ্যা হয়ে গেলে জিয়া আর ফেংকে ডর্মের ভেতর দেখা যায়। ঠিক সেই সময়ই প্রিন্স লুওশি মানে ওয়ান রিপ্লাই করে ফেংকে। ফেং আনন্দে নাচ করতে থাকে, কারণ ওয়ান সেই ইভেন্টে আসবে এটা কথা দেয়। ফেং রিপ্লাই দেয়, থ্যাংক ইউ সো মাচ, আমি ভীষণ খুশি হয়েছি। আর এই মেসেজ পেয়ে ওয়ানের মুখে একটা হাসি ফোটে। সেই দিন রাত হয়ে গেলে জিয়া ওই ভিডিওটা চালায়, যেখানেও দেখতে পায় ও আর হান একে অপরের কাছাকাছি এসেছে। ঠিক তখনই পেছন থেকে তাংতাং এসে ওই ভিডিওটা দেখতে পায়, আর ওদের দুজনকে কাছাকাছি দেখে তাংতাংয়ের খুব রাগ হয়। পরের দিন সকাল হয়ে গেলে জিয়া চলে আসে লিশির ক্যাফেতে, আর এসে নিজেই কাজ করতে থাকে। এটা দেখে লিশি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? জিয়া একটু লজ্জা পেয়ে বলে, তোমার ক্যাফেতে কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে? লিশি বলে, আছে, কিন্তু তোমার পড়াশোনা আছে, এতগুলো ক্লাব সামলানো আছে, তুমি কি এত কিছু একসাথে সামলাতে পারবে? ওদেরকেই তখন একসঙ্গে ইউতং দূর থেকে কথা বলতে শুনে ফেলে। জিয়া যখন ওখান থেকে যাচ্ছিল, ইউতং বলে, তোমার যদি এতই টাকার দরকার হয় আমি তোমাকে একটা কাজের সন্ধান দিতে পারি। এটা শুনে জিয়া খুব খুশি হয়ে ইউতংকে জড়িয়ে ধরে, কারণ ইউতং ওকে কাজের সন্ধান দিচ্ছে। এরপর ইউতং একটা ক্যাফেতে চলে আসে, যে ক্যাফেটা ওর বাবার। তো এখানেই একটা পার্ট টাইমের জবের ব্যবস্থা করে দেয় ও, যেটা পেয়ে জিয়া তো ভীষণ খুশি। ওরা তখন উইচ্যাটে একে অপরের নাম্বার সেভ করে নেয়।
এরপরে জিয়া এই ক্যাফেতে কাজ করা শুরু করে আর সেখানকার এক লোক জিয়াকে বলে তোমার ইউনিভার্সিটি থেকে একটা ক্লাব নতুন করে পার্টি করছে এখানে, তাই তুমি ওদেরকে রিসিভ করবে। এরপর সেই পার্টি দেখা যায় আর জিয়া সবাইকে জুস ড্রিঙ্কস এগুলো সার্ভ করছিল। আসলে এইটা হচ্ছে ড্রামা ক্লাব থেকে আয়োজন করা হয়েছে আর ড্রামা ক্লাবের সব মেম্বাররাই এখানে এসেছে, সেই জন্য ফেংও আছে। তখনই একটা মেয়ে ফেংকে বলে যে প্রিন্স লোশি নাকি মেকআপ রুমে রয়েছে। এটা শুনে লোশির সঙ্গে দেখা করতে চলে আসে ফেং। তখন মেকআপ রুমের ভেতরে ওয়ানকে দেখা যায়। ওয়ান ব্যাগ থেকে একটা মাস্ক বের করে, এটা পরেই ও সবার সামনে আসে। ফেং মেসেজ করে তুমি কি মেকআপ রুমের ভেতরে আছো, তাহলে আমি কি আসতে পারি? ওয়ান তখন কি বলবে বুঝতে পারে না। ওয়ান রিপ্লাই করে তুমি তো আসবেই না, বরং আরো কাউকেই আসতে দেবে না। এটা শুনে ফেং তো অবাক হয়ে যায়। এই পার্টিতেই আজকে হান চলে এসেছে, কারণ সে ওয়ানের বন্ধু। হান যখনই জুস নিতে যাবে জিয়া ওখান থেকে পালিয়ে যায়, কারণ জিয়া হানকে চিনতে পেরেছে, কিন্তু জিয়া মাস্ক পরে আছে বলে হান জিয়াকে চিনতে পারেনি। ওখানকার সেই লোকটাকে দেখে হান বলে ওই মেয়েটাকে, ও আমাকে জুস দিল না কেন? হানের খুব সন্দেহ হয় যে মেয়েটা আসলে কে। এরপর লোকটা এসে জিয়াকে বকে কেন জিয়া ওকে জুস দেয়নি। জিয়া তখন শয়তানি করে হানের জন্য একটা ড্রিঙ্ক বানায় আর সেটার ভেতরে এটা ওটা কেচাপ মিশিয়ে দেয়, কিন্তু এক ওয়েটার এসে ওখানে যতগুলো ড্রিঙ্ক ছিল সব নিয়ে চলে যায়। এদিকে জিয়া পড়ে গেছে মহাবিপদে, কারণ একটা ড্রিঙ্কের ভেতরে ও তো যা তা মিশিয়ে দিয়েছে। এদিকে ওয়ান যখন মেকআপ রুমে রেডি হচ্ছিল, ও তখন পর্দার পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। তখনই পর্দা সরায় আর ও এসে দেখতে পায় ওখানে সেই ছেলেটা যে গোপনে সবার ছবি তুলে বেড়ায়। ওয়ানকে দেখে এই ছেলেটা তখন ওয়ানের ছবি তুলতে শুরু করে। বাইরে থেকে ফেং ভেতরে ওদের কথা বলার আওয়াজ শুনতে পায়, কিন্তু কিছুই বুঝতে পারে না। ফেং তখন ঘরের ভেতরে ঢুকে যায় আর ওই ফটোগ্রাফার ছেলেটাকে উল্টোপাল্টা বলে লুকিয়ে ছবি তোলার জন্য। তখনই প্রিন্স লোশির ব্যাগটা দেখে ফেংয়ের মনে হয় এই ব্যাগটা তো আমি ওয়ানের কাছে দেখেছিলাম। ফেংয়ের তখন সন্দেহ হয় যে ওয়ানই কি তাহলে প্রিন্স। এটা চেক করতে ফেং তখন প্রিন্সকে ওয়ান বলে ডাকলে ওয়ানও তখন সাড়া দিয়ে দেয়, যেটা দেখে ফেং খুব অবাক হয়ে যায় আর শিওর হয়ে যায় ওয়ানই তাহলে প্রিন্স। ওয়ান বলে প্লিজ এই সত্যিটা কাউকে বলো না। কথাটা বলে ওয়ান তখন নিজের মুখের মাস্কটা খোলে আর দেখায় ও আসলেই ওয়ান। এদিকে পার্টির ভেতরে হান ঠিকই জিয়াকে ধরে ফেলে। জিয়া তো মাস্ক ফাস্ক খুলে রেস্ট নিচ্ছিল। বেচারা জিয়া হানের কাছে ধরা পড়ে গেল। এরপর পার্টিতে সবাই এক্সাইটেড হয়ে যায়, কারণ স্টেজে এবার প্রিন্স আসবে। আর তখনই ওয়ান প্রিন্স সেজে স্টেজে চলে আসে আর ওর আশাটা এতটা বেশি সুন্দর ছিল যে সবাই প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়, সাথে সাথে ফেং অনেক বেশি এক্সাইটেড। সেদিন অনেক রাত হয়ে গেলে জিয়া যখন ফিরছিল ডর্মের দিকে, তখন হান ওর পাশেই আসছিল। হান বলে তুমি পার্ট টাইম জব করছো, আমাকে বলনি তো? জিয়া বলে তোমাকে কি সব কিছু বলতে হবে নাকি? হান বলে তোমার পড়াশোনা আছে, ক্লাব রয়েছে, তুমি এত কিছু সামলে পার্ট টাইম জব করবে কি করে? এই সব প্রশ্ন থেকে বাঁচতে জিয়া তখন ছুটতে একটা বাসে উঠে পড়ে। আর হান সেও বাসে আর উঠতে পারে না। জিয়া এরপর দুপুরবেলা লাঞ্চ করতে করতেই পড়াশোনা করে, কারণ ওর তো আবার পার্ট টাইম জব রয়েছে, তাই পড়াশোনা করার সময় হবে না। তাছাড়া পড়াশোনা করে যদি বেশি নাম্বার না আনতে পারে তাহলেও তো ও স্কলারশিপ পাবে না আর এই কলেজের খরচাও চালাতে পারবে না। তখনই মাংকি আসে জিয়ার সঙ্গে গল্প করতে, তবে জিয়া তাড়াতাড়ি করে উঠে যায়, কারণ এখন গল্প করার সময় ওর কাছে নেই। তখনই ফেং মাংকিকে জানিয়ে দেয় যে জিয়ার আসলে খুবই ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, সেই জন্য জিয়াকে এখন পার্ট টাইম জবও করতে হচ্ছে। মাংকি তখন বলে এবার আমাকে জিয়াকে হেল্প করতেই হবে। এরপর মাংকি চলে যায় হানের সঙ্গে দেখা করতে। মাংকি বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সুইমিং ক্লাব থেকে জিয়াকে ডিসকোয়ালিফাই করে দেব, তাহলে ওর একটা ক্লাব থেকে চাপ একটু কমবে। এটা শুনে হান খুব অবাক হয়ে যায়। কি তখন বলে যে জিয়া আসলে খুবই গরিব ফ্যামিলির মেয়ে আর এই কলেজের খরচা চালানোর জন্য স্কলারশিপটা ওর খুব দরকার, আর সেই জন্য টাকা রোজগার করতে ও পার্ট টাইম জবও করছে। এটা শুনে হানের তখন খুবই খারাপ লাগে জিয়ার জন্য। সেদিনই বিকেলবেলা জিয়া যখন লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল, হান তখন অনেকগুলো পেপার এনে দেয় আর বলে এই পেপারগুলো লিখে কমপ্লিট করো, তাহলে তুমি টাকা পাবে। আর কিছুক্ষণ পর চলে এসো, তাহলে আমি তোমাকে শিখিয়ে দেবো এটা কিভাবে লিখতে হয়। এটা দেখে তো ভীষণ খুশি হয়ে যায় জিয়া। এরপর জিয়া চলে আসে হানের সঙ্গে দেখা করতে আর হান তখন শেখানো শুরু করে যে পেপারগুলো কিভাবে লিখতে হয়।
সেই দিন রাত জেগে জিয়া ডর্মে বসে সেই পেপারগুলো তৈরি করা শুরু করে। পরের দিন আবার জিয়া সেই ক্যাফেতে এসে কাজ করতে গেলে ওর খুব ঘুম পায় আর ও ঘুমিয়ে যায়। তখনই হান জিয়ার সঙ্গে দেখা করতে আসলে দেখতে পায় জিয়া ঘুমাচ্ছে, আর ওর মুখের ওপর থেকে তখন খুব সুন্দর করে চুলটা সরিয়ে দেয়। তবে সুড়সুড়ি লাগার জন্য জিয়া মুখটা চুলকালে হান তখন গাঁটটা মেরে জিয়ার ঘুম ভাঙায় আর বলে, কাজ না করে তুমি এখন বসে বসে ঘুমাচ্ছ। হান তখন সেই পেপারগুলো চেক করা শুরু করে আর জিয়া আর হান আবারও একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, তবে লজ্জা পেয়ে আবারও দূরে সরে যায়। হান বলে পেপারগুলো একদম ঠিক আছে। এটা শুনে জিয়া খুব খুশি। সেই সময় ফোনটা পরিষ্কার করতে জিয়া ফোনের কভারটা খোলে, কিন্তু খুলে অবাক হয়ে যায় এটা দেখে যে কভারটা পুরনো হলেও ফোনটা তো একদম নতুন। তারপরে ওপরে গ্লাসটা সরিয়ে দেখে যে আসলেই ফোনটা সত্যি নতুন। লিসি এসে বলে, জিয়া তুমি নতুন ফোন কিনেছো? এই মডেলটা তো নতুন বেরিয়েছে, অনেক দামি, খুব সুন্দর হয়েছে। সেই সময় হান চলে আসে। জিয়া তখন হানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওরা দুজন যখন একসঙ্গে বেরোয় জিয়া তখন কিছু টাকা হানকে পাঠায় আর বলে, আমি তো এই ফোনের দাম পুরো একেবারে দিয়ে দিতে পারবো না, তবে পার্ট টাইম জব করছি, একটু একটু করে শোধ করে দেব। হান তখন বলে, তোমার যা ইচ্ছে। হান এই জন্যই টাকাটা নিচ্ছে যাতে জিয়া উল্টো পাল্টা না ভাবে। তবে এত কিছুর মধ্যেও হান কিন্তু সেই বইয়ে নতুন নতুন অঙ্ক রেখে দেয়, আর সেই অঙ্কগুলো প্রায় সময় পেলেই সলভ করে জিয়া। এমনই একদিন হান লাইব্রেরিতে ওই বইটাতে এমন কিছু লেখে যেটার জন্য ও অনেক বেশি এক্সাইটেড থাকে। কিছুক্ষণ পরে জিয়া আসে আর ওই বইটা খুলে দেখে আজকে ওখানে লেখা রয়েছে, আজকে সন্ধ্যে 7টার সময় এই বুকশেলফের এখানেই আমরা দেখা করি। এটা দেখে জিয়া খুব খুশি হয়ে যায় আর ওখানে রিপ্লাইয়ে ওকে বলে লিখে দেয়। এরপর হান সবাইকে জানায় যে ওই মেয়েটার সঙ্গেও দেখা করতে চলেছে, যেটা জানার পর সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর সবাই ভাবতে থাকে যে এই কলেজে এমন কোন মেয়ে রয়েছে যে এত সুন্দর ম্যাথ করতে পারে। কিছুক্ষণ পরে জিয়া আর ফেং একসঙ্গে কলেজ থেকে বেরোচ্ছিল। সেই সময় দেখা যায় ফেংয়ের হঠাৎ করেই ফোনটা চার্জ আউট হয়ে যায়। এদিকে যে কাজে যাবে সেখানে ফোন না থাকলেও সমস্যা হয়ে যাবে, তাই জিয়া নিজের ফোনটা ফেংকে দিয়ে দেয় ব্যবহার করার জন্য আজকের দিনটা। এরপর ওয়ান আর ফেং একই রাস্তা দিয়ে একজন আসছিল আর একজন যাচ্ছিল। তখনই ওয়ান ফেংকে দেখে পেছন ঘোরে আর ফেং তখন ওয়ানকে দেখে ওকে ডাকে। এটা দেখে ওয়ান খুব খুশি হয়ে যায়। আসলে ওয়ান এমন একটা ভাব দেখায় যে ও ফেংকে দেখতেই পায়নি। ওয়ান বলে, কোথায় যাচ্ছ? ফেং বলে, আমি একটা অনলাইন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, সেটা আবার ছেলে। এটা শুনে ওয়ান প্রথমে অনেক স্যাড হয়ে যায় আর তারপর বলে, আমিও তোমার সঙ্গে যাব। এটা শুনে ফেং একটু অবাক হয়ে যায়। ওয়ান বলে, আসলে এত রাতে একটা মেয়ের জন্য এটা সেফ নয়। এটা শুনে ফেং তো খুব খুশি হয়ে যায়। এরপর ওরা দুজনে একটা ক্যাফেতে চলে আসে আর সেখানে সেই অনলাইন বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে ওয়ান অনেক নার্ভাস হয়ে বসেছিল যদি কোনো খুব হ্যান্ডসাম ছেলে আসে আর ফেং যদি তাকে পছন্দ করে নেয়। ওয়ান মনের অজান্তেই ফেংকে লাইক করতে শুরু করেছে। তখনই একটা ছেলে ওখানে চলে আসে আর ফেং তখন ওই ছেলেটার সঙ্গে গল্প করতে থাকে। এটাই হচ্ছে সেই অনলাইন বন্ধু। ওয়ান ছেলেটার দিকে কেমন হা করে তাকিয়ে থাকে। ওরা দুজন তো নিজেদের মধ্যে খুব গল্প করতে থাকে। আসলে ওরা একসঙ্গে অনলাইন গেম থেকে পরিচয় হয়েছে। দিকে ওদের দুজনকে এত কথা বলতে দেখে ওয়ানের তো খুবই মন খারাপ লাগে। অন্যদিকে জিয়াকে দেখা যায় 7টা বেজে গেছে, ও বুক শেলফের কাছে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই ওখানে হান চলে আসে আর হান এসে জিয়াকে দেখতে পায় না, কারণ জিয়া তখন ওই বুক শেলফের পেছনেই ঘুরঘুর করছিল। এই সময় জিয়ার ফোন থেকে কল আসে হানের কাছে। আসলে জিয়ার ফোনটা তো নিয়ে বেরিয়েছিল ফেং, আর ফেং ভুল করে ক্যাফেতে ফোনটা রেখে গেছে। আর সেই অনলাইন বন্ধু জিয়ার ফোনটা থেকে হানকে ফোন করে বলছে, তোমার গার্লফ্রেন্ড আমার এখানে ফোনটা রেখে গেছে, তাই তুমি তাড়াতাড়ি এসো গার্লফ্রেন্ডের ফোনটা নিয়ে যেতে। দিকে হান কি করবে বুঝতে পারছে না, কারণ আজকে তো এই লাইব্রেরিতে ওর জিয়ার সঙ্গে দেখা করার কথা, কিন্তু তবুও ও জিয়ার ফোনটা আনার জন্যই বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই ইউতং চলে আসে লাইব্রেরিতে আর বলে, হাইপাটিয়া নামের একটা বই রয়েছে, সেটা আমার চাই। আসলে ইউতং জানতে পেরেছে মাঙ্কি থেকে যে হাইপাটিয়া নামের একটা বই থেকেই হান সেই ম্যাথে কথা বলে অন্য একটা মেয়ের সঙ্গে। ওই বইটা যখনই ও নিতে আসে ওখানে জিয়াকে দেখে ইউতং বুঝে যায়, তার মানে জিয়া আর হান ওরা দুজন একে অপরের সঙ্গে ওই বইটা দিয়ে কথা বলে।
ওই হাইপাটিয়া বইটা তখন জিয়ার কাছেই ছিল, যে ব্যাপারটা ইউতং এর মোটেই ভালো লাগে না। তো বোঝা যায় ইউতং আসলে মনে মনে হানকেই পছন্দ করে। এদিকে হান ওই ক্যাফেতে ছেলেটার থেকে ফোনটা নিতে আসে আর ছেলেটার থেকে জানতে পারে যে মেয়েটা ওর সঙ্গে দেখা করতে এসেছিল সে আজকে একটা বয়ফ্রেন্ড নিয়ে এসেছিল আর সে খুব লম্বা আর খুবই হ্যান্ডসাম দেখতে। এটা শুনে হান অবাক হয়ে যায় যে জিয়ার তো কোনো বয়ফ্রেন্ড নেই। আসলে হান তো জানেই না যে জিয়া ওর ফোনটা ফেংকে দিয়েছিল। হান যখন ফিরছিল জিয়ার ফোনটা চেক করে দেখে 3টে হার্ট দিয়ে একটা নাম্বার সেভ করা। হানের তখন মনে হয় এই নাম্বারটা নিশ্চয়ই জিয়ার বয়ফ্রেন্ডের হবে। হান তখন দেখে ল্যান্ড লাভার নামের একটা নাম্বার সেভ করা। ল্যান্ড লাভার হচ্ছে যারা সাঁতার কাটতে পারে না তাদেরকে বলে। আর এটা দেখে হান একেবারে অবাক হয়ে যায়, কারণ হানের নাম্বারটাই জিয়া ল্যান্ড লাভার বলে সেভ করে রেখেছে। যেটাতে তো হানের খুব রাগ হয় যে ও সাঁতার কাটতে পারে না বলে এইভাবে নাম সেভ করে রাখবে। এইদিকে জিয়া অনেক রাত হয়ে গেলেও অপেক্ষা করে কখন হান আসবে। ও তখন বইয়ের ভেতরে নিজের ফোন নাম্বারটা লিখে রাখে আর বইটা আবারও শেলফে রেখে দেয়। জিয়া যখনই ওখান থেকে চলে যায় ইউতং এসে ওই বইটা বের করে আর ওখান থেকে ওই চিঠিটা পেয়ে যায়। আর কি ইউতং ওই চিঠিটা নিজের কাছে রেখে দেয় আর শয়তানি করে একটা ছেলেকে ওই বইটা দিয়েও দেয় যাতে এই বইটা হান জিয়া কেউই না খুঁজে পায়। এইদিকে ওয়ান আর ফেং একসঙ্গে ফেরে আর ওয়ান ফেংকে ওর ডর্মের সামনে পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। ওয়ানের মুখ দেখেই বোঝা যায় ও ফেং এর প্রেমে পড়ে গেছে। এইদিকে হান যখন তাড়াহুড়ো করে লাইব্রেরির দিকে আসে তখনই জিয়ার সঙ্গে ওর ধাক্কা লেগে যায়। হান বলে, তুমি এক্ষুনি তার সঙ্গে দেখা করে আসলে তাই না? হান তো ভাবছে যে জিয়া নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল। জিয়া তখন বলে, তুমি কি করে জানলে? হান বলে, তোমরা একে অপরকে কতদিন ধরে চেনো? জিয়া বলে, বেশি দিন নয়, কয়েকদিন হলো। হান বলে, তো চেনো না জানো না এরকম একটা ছেলের সঙ্গে যখন তখন দেখা করতে যাও? জিয়া বলে, ব্যাপারটা তেমন নয়, সে তো ম্যাথে খুবই ভালো। হান অবাক হয়ে বলে, ম্যাথে ভালো? কেন, এমন কোনো অঙ্কের বড় সলভ কি সে করতে পেরেছে? সে এমন অঙ্কে কি ভালো যে তার সঙ্গে দেখা করতেই হবে? আসলে হান শুনে খুবই জেলাসি ফিল করছে যে জিয়া একটা ডেটে গিয়েছিল, তাও আবার ছেলের সঙ্গে। তো এটা কোনোভাবেই হান মন থেকে মেনে নিতে পারছে না। আর এইভাবেই জিয়া আর হানের মধ্যে ঝগড়া লেগে যায়। জিয়া অবাক হয়ে যায়, জিয়া কার সঙ্গে দেখা করতে গেল না গেল তাতে হানের কি। সেই সময় জিয়ার ফোনে 3টে হার্টওয়ালা ওই নাম্বারটা ফোন করে। জিয়া তখন ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে। আসলে এটা ছিল জিয়ার গ্র্যান্ডমা। হান দেখে জিয়া খুব হেসে হেসে কথা বলছে, যেটা দেখে হানের তো খুবই মন খারাপ লাগে। হান তখন লাইব্রেরিতে চলে আসে আর এসে ওখানে সেই বইটাও দেখতে পায় না আর যার সঙ্গে দেখা করতে আসার কথা তাকেও দেখতে পায় না। পরের দিন জিয়া আর ফেং চলে আসে সুইমিং ক্লাবে আর সেখানে মাংকি বলে, আজকে আমরা একটা দারুণ এক্সাইটিং গেম খেলছি। এখানে আমরা সবাই নিজেদের উইশগুলো একটা ছোট্ট বাক্সে রাখবো আর সেই উইশগুলোই অন্য কেউ তুলবে। তখন সেই অন্য দিকের মানুষটা জানতে পারবে যে উল্টো দিকের মানুষের আসলে উইশটা কি। এইভাবে সবাই নিজেদের উইশগুলো লিখে লিখে ওই বাক্সের ভেতর রেখে দেয়। এখানে সবাই ছিল কিন্তু হান ছিল না। মাংকি হানের উইশ নেওয়ার জন্য চলে আসে হানের কাছে। হান বলে, এইসব বোকা বোকা জিনিসে আমার একদম ইন্টারেস্ট নেই। মাংকি তবুও হানকে দিয়ে জোর করে কিছু একটা লেখায় আর তারপর সেটা বাক্সে রেখে দেয়। আর মাংকি বলে যে কোনো একটা উইশ কার্ড তুলতে। হান তখন একটা উইশ কার্ড তোলে আর মাংকিকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। বেচারা মাংকি তো অনেক মনের কষ্টে এখান থেকে চলে যায়। হানের কি মনে হয়, ও উইশ কার্ডটা খুলে দেখে ওখানে লেখা রয়েছে, আমি লাইব্রেরিতে আমার অঙ্ক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই, জিয়া। এটা দেখে হান ভীষণ খুশি হয় আর বুঝতে পারে যে ও এতদিন ধরে যার সঙ্গে অঙ্ক করে একে অপরের সঙ্গে কথা বলতো সে অন্য কেউ নয়, সেটা হচ্ছে জিয়া। মাংকি এরপর জিয়ার কাছে আসে আর একটা উইশ কার্ড দিয়ে দেয় যেখানে হান আসলে একটা ম্যাথ লিখে রেখেছিল, এটা দেখার জন্য যে এই ম্যাথটা কে সলভ করে। মাংকি তখন জিয়াকে এই ম্যাথটা সলভ করতে বলে, কারণ মাংকি জানে যে জিয়াও অঙ্কে অনেক বেশি ভালো। জিয়া তখন রাজি হয়ে যায়। এরপর জিয়া চলে আসে লাইব্রেরিতে আর সেই সময় হান দূর থেকে জিয়াকে দেখতে থাকে আর সেই সময় হানের হাতে ওই উইশ কার্ডটা ছিল। হান এসে দেখে জিয়া সেই অঙ্কটাই সলভ করার চেষ্টা করছে। জিয়া বলে যে এরকম উইশ কার্ডে যে কেউ ম্যাথ লিখতে পারে সেটা আমার জানা নেই, ফালতু। জিয়া তো আর জানে না যে ওই ম্যাথটা আসলে হানই লিখেছে। তখনই ওয়াশরুমে যাবে বলে জিয়া ওখান থেকে চলে যায়। এই সময় জিয়াকে ওর গ্র্যান্ডমা ফোন করে আর গ্র্যান্ডমার নাম্বারটা তো 3টে হার্ট দেওয়া রয়েছে। এটা দেখে হান খুব রেগে যায় আর ফোনটা ধরে বলে, তুমি যাকে ফোন করেছো সে তোমার সঙ্গে কথা বলতে একটু ইন্টারেস্টেড নয়। এটা শুনে গ্র্যান্ডমা বলে, তুমি কে বলছো? হান অবাক হয়ে বলে, আপনি কে?
গ্র্যান্ডমা বলে আমি তো জিয়ার গ্র্যান্ডমা। এটা শুনে হান খুব মজা পায়, ও তো একেবারে নাচতে থাকে আনন্দে যে যাক এটা তো জিয়ার বয়ফ্রেন্ড নয়। জিয়া তখনই চলে আসলে হান ওই ফোনটা জিয়াকে দিয়ে দেয়। জিয়া ওর গ্র্যান্ডমার সঙ্গে ফোনে কথা বলতে থাকে আর হান মনে মনে তো ভীষণ খুশি, ওর মনে একেবারে লাড্ডু ফুটতে থাকে। এরপর জিয়া হানকে ইনভাইট করে একটা রেস্টুরেন্টে ডিনার ট্রিট দেওয়ার জন্য, কারণ হান জিয়াকে অনেক কাজে বিভিন্নভাবে হেল্প করেছে। জিয়ার সঙ্গে ডিনার করতে যাবে হান তো খুব খুশি। জিয়া তারপর ডিনার করতে যাবে বলে যখন রেডি হয় ফেং বলে তুই এইভাবে ডিনার করতে যাবি। এরপর জিয়া একটা ড্রেস পরে বেরোয় আর এই ড্রেসটা হচ্ছে ফেংয়ের। জিয়াকে এমন ড্রেস পরে খুবই সুন্দর দেখাচ্ছিল আর নিচে হান অনেক আগে থেকেই এসে অপেক্ষা করছিল। আর হান জিয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে কারণ জিয়াকে এতটাই বেশি কিউট লাগছিল। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে রেস্টুরেন্টের দিকে যেতে থাকে, তবে হান বারবার আর চোখে জিয়ার দিকেই তাকায়। এরপর ওরা দুজন মিলে চলে আসে সেই রেস্টুরেন্টে আর আজকে এখানে বুফে রয়েছে, মানে অল্প টাকায় যত ইচ্ছা খাও। জিয়া অনেকগুলো প্লেট টেবিলে আনলে হান বলে তুমি আমার জন্য এত কেন এনেছো? জিয়া বলে তোমার জন্য তো আনিনি, এগুলো সবই আমার। এটা শুনে হান অবাক হয়ে যায় যে একটা মানুষ এত বেশি খেতে পারে। এরপরে জিয়া সেই খাবারগুলো খেতে শুরু করে আর হান ওর খাওয়া দেখে অবাক হয়ে যায়। হান তখন দুষ্টুমি করে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি অঙ্ক করে করে যার সঙ্গে লাইব্রেরিতে কথা বলতে সে আসলে কেমন? জিয়া বলে নিশ্চয়ই অনেক স্মার্ট হবে, না হলে কি আর সে এত কঠিন কঠিন অঙ্ক জানবে। এটা শুনে হান তো খুবই বেশি প্রাউড ফিল করে যে ওকে স্মার্ট বলছে। হান এখনো বলেনি যে ওর সাথেই জিয়া অঙ্ক করে করে কথা বলে। জিয়া বলে কিন্তু ছেলেটা মোটেই ভালো মানুষ নয়, সেদিন আমাকে লাইব্রেরিতে অতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে কিন্তু আসেনি। হান বলে হতেই পারে ছেলেটার কোনো এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল। জিয়া অবাক হয়ে বলে তুমি কিভাবে এত শিওর হয়ে বলছো? হান বলে আমার মনে হলো, তুমি তো বললে ও তোমাকে দাঁড় করিয়ে রেখেছে, হতেই পারে ওর কোনো প্রবলেম হয়ে গিয়েছিল তাই। জিয়া বলে তবুও ছেলেটা খারাপ, এরপরে আমার সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করেনি। হান তখন মনে মনে বেশ স্যাড হয়ে যায় যে জিয়া ওকে খারাপ ছেলে ভাবছে। ওই রেস্টুরেন্ট থেকে এরপর ওরা দুজন মিলে বেরিয়ে পড়ে। সেখানে একটা জুতো জিয়ার অনেক পছন্দ হয়ে যায়, আসলে এই জুতোটা পরে রক ক্লাইম্বিং করা যায়। কিন্তু জিয়ার কাছে তো অত টাকা নেই যে ওই জুতোটা কিনতে পারবে, কিন্তু জুতোটা এখন সেলে চলছে। কিন্তু তবুও জিয়ার কাছে টাকা নেই কেনার জন্য। আর এটা দূর থেকে হান শুনতে পায়। হান বুঝতে পারে এই জুতোটা জিয়ার অনেক পছন্দ হয়েছে। গল্পটা আজকে এইটুকুই থাকলো, সামনের পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে এই গল্পের নেক্সট পার্ট তোমরা দেখতে চাও কিনা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেকটা লাইক করে দেবে যাতে পরের পার্টটা আমি অনেক তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য বাই, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।